তো আমরা গত ক্লাসের পরে এটা হচ্ছে গত ক্লাসের কন্টিনিউয়েশন। আমরা জানি যে তিন টাইপের বেসিক্যালি লেটার আমরা লিখতে হবে: রেফারেল, ডিসচার্জ এবং ট্রান্সফার লেটার। এখন এর মধ্যে রেফারেল লেটারটাকে আমরা ইমার্জেন্সি বা আর্জেন্ট রেফারেল লেটার এবং সিম্পল বা নন ইমার্জেন্সি রেফারেল লেটার, এই দুইটা ভাগে আমরা এটাকে ক্লাসিফাই করেছি। এখন আমরা যদি তিনটা লেটারকে একসাথে দেখি এখানে, এটা আমাদের জন্য ইজি হবে মনে রাখতে। তো এখন একটা লেটার লেখার জন্য আমরা এর আগে গতকালকে যেটা বলেছি যে ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের আগে এইখানে একটা পার্ট থাকে যেটা আমরা বলি, আমি যেটাকে বলেছি হচ্ছে স্টার্টিং। ঠিক আছে? তো এখন এই স্টার্টিংটা আমরা কিভাবে শুরু করবো? যে কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতে চাইলে আমরা প্রথমে কি বলবো, লিখি যে টু দি প্রিন্সিপাল, তারপরে হচ্ছে এক ইনস্টিটিউশনের নাম লিখি, লিখার পরে অ্যাড্রেস লিখি, এরপর আমরা একটা ডেট লিখি। এখন এই তিনটা লেটারের ক্ষেত্রেই আমরা একই নিয়মে, মানে বিভিন্ন যারা ওইটি টিউটর আছেন বিভিন্ন জায়গায়, জে স্টিভস, এরা হচ্ছে সবচেয়ে পপুলার ওইটি টিচার হিসেবে। তো এক একজনে দেখা যায়, এবং ওইটি অফিসিয়াল পেজও তারা একভাবে করেছে। তো আমরা মোটামুটি একটা ফরম্যাট ফলো করব। এখানে আসলে বেসিক্যালি যেটা দেখতে চাই যে রেলিভেন্ট ইনফরমেশন গুলো আমরা লিখলাম কিনা এবং একটা স্ট্রাকচার ফলো করলাম কিনা। কারণ দেখা যাবে ওই যে বেঞ্চমার্কে যে ওইটির অ্যান্সার গুলা থাকে, এখানে কিন্তু ওরা অন্যভাবে লিখছে রাইটিং গুলা। মানে সবচেয়ে ম্যাটার হচ্ছে যে আমরা রেলিভেন্ট ইনফরমেশন গুলা লিখলাম এবং একটা ফরম্যাট ফলো করে, আমরা যে কোনো একটা কমন ফরম্যাট ফলো করলে যেটা হবে যে লিখতে আমাদের জন্য ইজি হবে। এই ফরম্যাটের মধ্যে আমরা জাস্ট ইনফরমেশন গুলা বসায় দিব, আমাদের লেটার হয়ে যাবে। এখন আমরা যদি রেফারেল, ডিসচার্জ, ট্রান্সফার তিনটা লেটার ক্ষেত্রেই দেখি, একদম একদম প্রথমে আমি যখন কোশ্চেনটা পাবো, কোশ্চেনটা পাওয়ার পরে যখন আমি শুরু করব স্টার্টিং, একদম স্টার্টিং এ একদম ফার্স্ট লাইনে আমরা কি লিখবো? নেম অফ দ্য হেলথ কেয়ার প্রফেশনালস। এখন এখানে আমাদের কোশ্চেনের মধ্যে, আমরা যখন আগামী ক্লাসটা করব, নেক্সট ক্লাস, ওই ক্লাসে আমরা একটা কোশ্চেন নিব এবং এই কোশ্চেনটাকে ধরে ধরে আমরা কিভাবে এটাকে অ্যান্সারটা লিখবো সেটা দেখাবো। তো আজকে আমরা শুধু ফরম্যাটটা দেখাবো যে কিভাবে কোন ইনফরমেশন গুলো আমরা লিখি। একদম প্রথমেই আমরা নেম অফ দ্য হেলথ কেয়ার প্রফেশনালস লিখবো। এখানে ডক্টর হতে পারে, নার্স হতে পারে, ফিজিওথেরাপিস্ট হতে পারে, যেই হোক না কেন তার নামটা দেয়া থাকবে। আমাদের কোশ্চেনে একদম লাস্টের দিকে থাকবে রাইট এ রেফার লেটার টু মিস্টার জন, ডক্টর জন, হ্যাঁ, অথবা রেজিস্টার্ড নার্স জন। এখন যেই হোক না কেন যার কাছে আমরা পাঠাচ্ছি তার নাম দেওয়া থাকবে, তার নামটা আমরা একদম ফার্স্টে লিখবো। এটা হচ্ছে মিস্টার ডেভিড জন, সাপোজ আমি লিখলাম। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। এরপরে স্পেশালিটি, কোশ্চেনের মধ্যে স্পেশালিটি লেখা থাকবে। সে যদি থাকতে পারে কোনো স্পেশালিটি নাই, লেখা থাকবে শুধু রেজিস্টার্ড নার্স অথবা ইনচার্জ নার্স ইন দ্যাট হসপিটাল। হসপিটালের একটা নাম দেওয়া থাকবে, তার একটা অ্যাড্রেস থাকবে। এই ইনফরমেশন গুলো আমরা এখানে লিখবো। অথবা থাকতে পারে যে রাইট এ রেফারেল লেটার, রেফারেল লেটার লিখো কার কাছে? ডক্টর ডেভিড জনস। এখন সে ডক্টর, এখন তার স্পেশালিটি থাকতে পারে এন্ডোক্রাইনোলজিস্ট, নিউরোলজিস্ট থাকতে পারে। তাহলে আমরা এর পরের লাইনে তার স্পেশালিটিটা লিখবো। তাহলে প্রথম লাইনে আমরা কি লিখবো? তার নাম লিখবো, নেম অফ দ্য হেলথ কেয়ার প্রফেশনালস টু হোম ইউ আর রেফারিং দ্য পেশেন্ট। যার কাছে আমরা লেটারটা লিখছি তার নামটা লিখবো একদম ফার্স্ট লাইনে। এবং সেকেন্ড লাইনে হচ্ছে যদি স্পেশালিটি থাকে তাহলে আমরা স্পেশালিটিটা এখানে লিখবো পরের লাইনে। এন্ডোক্রাইনোলজিস্ট, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট যদি থাকে, যদি না থাকে তাহলে এই লাইনটা কিছু লিখতে হবে না। এরপরের লাইনে হচ্ছে অ্যাড্রেস। হসপিটালের একটা অ্যাড্রেস দেয়া থাকবে কোশ্চেনের মধ্যে, যে রয়্যাল এনফিল্ড হসপিটাল, হ্যাঁ, তারপরে হচ্ছে থাকবে 34 গ্রিন রোড, লন্ডন, এরকম একটা কিছু থাকবে। আমি জাস্ট সাপোজ একটা এক্সাম্পল দিলাম। তো যেই অ্যাড্রেসটাই থাকবে আমরা এরপরে অ্যাড্রেসটা লিখবো। এখন এই যে ইনফরমেশন গুলো সবগুলো হচ্ছে আমাদের একটা পর একটা লাইনে হবে, এখানে কোনো গ্যাপ হবে না। একদম ফার্স্ট লাইনে আমি লিখবো নেম অফ দ্য হেলথ কেয়ার প্রফেশনাল, মানে ডাক্তারের নামটা লিখবো, নার্সের নাম লিখবো, তারপরের লাইনে তার স্পেশালিটিটা লিখবো। কারণ এখানে এই যে গ্যাপ দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমরা কখন কখন আমরা গ্যাপ দিব, স্পেস রাখবো। তাহলে এই তিনটা লাইনের মধ্যে কোনো স্পেস আমরা দিব না। ফার্স্টে হচ্ছে যার কাছে পাঠাচ্ছি তার নামটা লিখবো, তারপরের লাইনে তার স্পেশালিটি লিখবো, এরপরের লাইনে আমরা তার অ্যাড্রেসটা লিখবো, যা অ্যাড্রেস থাকবে। এখন এই অ্যাড্রেসের মধ্যে আবার অনেক সময় থাকতে পারে কমা কমা দিয়ে থাকতে পারে। সাপোজ হচ্ছে 24 গ্রিন রোড কমা, তারপর হচ্ছে ইস্ট লন্ডন কমা, তারপর একটা কিছু ইংল্যান্ড থাকতে পারে, এরকম। তো এখন এই যে কমা কমা দেয়া থাকে, এরকম যদি থাকে তাহলে আমরা একটা লাইনের মধ্যে কমা কমা দিয়ে লিখতে পারি। অথবা আমি যদি চাই
এই কমাগুলা দিয়ে লিখবো না, তাহলে আমরা নিচে নিচে লাইনে লিখতে পারবো, নিচে লাইনে এক লাইন এক লাইন করে নিচে নিচে লাইনে লিখতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো কমা ফুল স্টপ, একদম ফুল স্টপ দিব লাস্টেটাতে, কিন্তু কমা দেওয়া লাগবে না। তাহলে এটা আমরা বুঝলাম যে যদি আমরা একই লাইনে, তাহলে এই যে পাংচুয়েশনটা এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা এর আগে গত ক্লাসে বলছি যে পাংচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখানে আমি বললাম যে অ্যাড্রেসের মধ্যে যদি আমি কমা কমা দেওয়া থাকে, তাহলে এক লাইনের মধ্যে আমরা লিখতে পারবো, লিখে লাস্টে আমরা ফুল স্টপ দিয়ে দিব। কিন্তু আমি যদি চাই এই কমা কমা না দিয়ে এটাকে আমি নিচে নিচে লিখতে চাই, তাও লিখতে পারবো। সেই ক্ষেত্রে জাস্ট লিখবো 24 গ্রিন রোড, এর নিচে লাইনে লিখবো ইস্ট লন্ডন, এর নিচে লাইনে লিখবো ইংল্যান্ড। ক্লিয়ার ফয়সাল? তো এটা হচ্ছে আমরা জি স্যার, এখান ক্লিয়ার। থেকে লিখবো। ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এইটা দেখেন এইখানে স্টার্টিং এ এইটুকু ইনফরমেশন সেম। এটা হচ্ছে রেফারেল লেটারের ক্ষেত্রেও সেম, ট্রান্সফার লেটারের ক্ষেত্রেও সেম, ডিসচার্জ লেটারের ক্ষেত্রেও সেম। এই ইনফরমেশন গুলা কোশ্চেনের মধ্যে দেয়াই থাকবে, আমরা জাস্ট কোশ্চেন থেকে ইনফরমেশন গুলো নিয়ে এখানে বসাই দিব, ব্যাস। এরপর দেখেন আপনি এরপর একটা লাইন গ্যাপ দিবেন, ওয়ান লাইন গ্যাপ। দ্যাট মিনস ওয়ান লাইন স্পেস দিবেন আপনি একটা, কারণ পরীক্ষাতে আমাদের রোল করা খাতার মধ্যে লিখতে হয়। তো সেক্ষেত্রে আপনি একটা এক লাইন এখানে একটা স্পেস দিবেন, এক লাইন স্পেস। এর পরের লাইন আপনি চলে যাবেন, সেইখানে লিখবেন ডেট। ডেট লিখতে হবে। এখন এখানে কোশ্চেনের মধ্যে ডেট নর্মালি দেয়া থাকে, যে টুডেজ ডেট এরকম থাকে। এখন এখানে পরীক্ষার দিনের ডেটই এখানে লিখতে হয় এই জায়গাতে। কিন্তু কখনো কখনো এরকম থাকে যে আপনাকে বলে দিতে পারে যে সাপোজ টুডেজ ডেট ইজ 15 ডিসেম্বর 2010। তার মানে আজকের কথা বলে নাই, পাস্টের কথা বলছে, 2010 সালের কথা বলছে। তাহলে এই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, ডেট 2010ই দিতে হবে। ঠিক আছে, এটা আপনার খেয়াল করবেন। যদি ডেট তারা মেনশন করে দেয় যে সাপোজ টুডেজ ডেট ইজ 10 সেপ্টেম্বর 2010, দেন ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্যাট ডেট। আর যদি এরকম না হয়, কোনো ডেট তারা মেনশন না করে, তাহলে আজকে ডেট হবে। আজকে আপনারা যেদিন পরীক্ষা দিবেন পরীক্ষা দিনের ডেট এখানে বসাবেন, তাহলে ডেট। এরপরে এটা ক্ষেত্রে সেম, অনলাইন গ্যাপ দিয়ে আপনার ডেটে আসবেন। ট্রান্সফারের ক্ষেত্রে অনলাইন গ্যাপ, ডেট। আচ্ছা, এখন এখন আমরা যদি এরপর আসি, ওকে, এরপরে এক লাইন গ্যাপ দিয়ে আমরা চলে আসলাম। ডেট লেখার পরে আবার আমরা ওয়ান লাইন গ্যাপ দিব এখানে, এক লাইন গ্যাপ, দুইটাতে সবগুলোতে ওয়ান লাইন গ্যাপ আমরা দিব। দেওয়ার পরে এইখানে আমরা লিখবো দেয়ার লাস্ট নেম অফ দা ডক্টর, নার্স টু হুম ইউ আর রেফারিং দ্য পেশেন্ট। দ্যাট মিনস যদি আমি এইখানে এই জায়গাতে আমি যদি লিখে থাকি যে ডক্টর, সাপোজ আমি লিখলাম ডক্টর ডেভিড, ডেভিড, আচ্ছা আমি এটা একটু, ডক্টর আমি এখানে সাপোজ লিখলাম ডক্টর ডেভিড জনস, তার মানে তার লাস্ট নেম কি, জনস। তাহলে এইখানে এই জায়গাতে আমাকে লিখতে হবে ডিয়ার জনস। আমার ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন? মানে এই জায়গাতে আমরা লিখবো ডিয়ার জনস, লাস্ট নেম। এরপরে তারপরের লাইনে আমি লিখবো যে রেগার্ডিং। এখন আমি এই যে রেফার করতেছি, কাকে রেফার করতেছি, এখন এই আর ই দিয়ে এখানে আমরা পেশেন্টের নাম লিখবো, এখানে পেশেন্টের নাম যেটাই থাকলো তার নামটা লিখবো, কমা দিব, তার ডেট অফ বার্থ দিব। যদি ডেট অফ বার্থ মেনশন করা থাকে কোশ্চেনের মধ্যে, মেনশন করা যদি থাকে, সাপোজ তার নাম হচ্ছে এক্স, এখানে একটা কমা দিতে হবে, অফকোর্স এটা খুব ইম্পর্টেন্ট। নেম, তারপর একটা কমা, ডেট অফ বার্থ আমি লিখলাম, সাপোজ কোশ্চেনের মধ্যে ডেট অফ বার্থ দেয়া আছে, তো ডেট অফ বার্থ আছে 12 সেপ্টেম্বর 1991, এটা থাকলো। তাহলে তার নাম লিখতে হবে কমা দিয়ে, তার ডেট অফ বার্থ লিখতে হবে এই জায়গায়, রিগার্ডিং নেম অফ দ্য পেশেন্ট কমা ডেট অফ বার্থ। এটুকু ক্লিয়ার আকরাম, সোহান, বাকিরা? জি স্যার। এখানে আমরা ডেট অফ স্যার বার্থ। আর একবার একটু বলবেন স্যার? আচ্ছা, এই যে এখানে আমি আর ই যেটা লিখছি, মানে আমি রেগার্ডিং কাকে রেফার করতেছি,
এটা লিখে পেশেন্টের নাম এখানে আমরা লিখবো, পেশেন্টের নাম কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে। পেশেন্ট নাম বললো যে সাপোজ জনাথন সুইফট, তো জনাথন সুইফট বললো এখানে, তাহলে আমি কি করব, এই জায়গাতে জনাথন সুইফট বসায় দিব। ঠিক আছে, এই জায়গাতে লিখবো তার নাম হচ্ছে জনাথন সুইফট, পেশেন্টের নাম হচ্ছে জনাথন সুইফট, আর এখানে আমরা তাকে কাকে রেফার করতেছি এখানে তার নাম লিখবো। ঠিক আছে, সাপোজ জনাথন সুইফট, সাপোজ আমি লিখলাম যে জনাথন সুইফট, এটা হচ্ছে তার নাম। এখানে আমরা আর ই দিব, রিগার্ডিং কাকে আমি রেফার করতেছি, তারপরে কমা দিব। তার ডেট অফ বার্থ হচ্ছে, আমি যদি 12 সেপ্টেম্বর 1991। ঠিক আছে, এটা এই লাইনটা একটা লাইনের মধ্যে লিখতে হবে এখানে। ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম, নেম অফ দ্য পেশেন্ট, ডেট অফ বার্থ। যদি ডেট অফ বার্থ যদি থাকে, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় ডেট অফ বার্থ দেয়া নাই, তার বয়স দেয়া আছে 70 ইয়ার ওল্ড পেশেন্ট, তো সেই ক্ষেত্রে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে বের করার কোনো দরকার নাই। আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে? যদি পেশেন্টের এইজ দেয়া থাকে, ডেট অফ বার্থ মেনশন করা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে পেশেন্টের নাম শুধু লিখবেন। ঠিক আছে, জনাথন সুইফট বা যাই থাকুক, নাম লিখবেন। সেই ক্ষেত্রে আপনি 70 বছর বয়স, তার জন্ম কবে হয়েছিল সেটা ক্যালকুলেট করে বের করার কোনো দরকার নাই। ঠিক আছে, এটা লাগবে না। তারপরে যদি আমরা এটা দেখেন, তিনটার ক্ষেত্রে সেম, হ্যাঁ, রেফারেল, ডিসচার্জ, ট্রান্সফার লেটার, তিনটার ক্ষেত্রে সেম। এখন দেখেন এইটুকু লেখার পর আমরা আবার আরেকটা গ্যাপ, প্রত্যেকটা ক্ষেত্রে 1 লাইন গ্যাপ। ঠিক আছে, স্পেস দিব আমরা। এটা দেওয়ার পরে এখন দেখেন আমরা ইন্ট্রোডাকশন এবং পারপাসে চলে আসবো। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা সবাই? No, sir. I couldn't see your হ্যাঁ screen. স্যার। কি আপনারা স্ক্রিন না দেখতে তাহলে স্ক্রিন কেমনে কি দেখতে গেলাম পাচ্ছি না, তাহলে আমি আপনাদের? হ্যাঁ, ওইটাই কোশ্চেন করতে Our চাইছিলাম, আপনি যা messages have. বলতেছেন। হ্যাঁ, শুধু কথা শুনতেছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না আহ, স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। এটা আপনারা আগে তা বলবেন না। আপনি আপনি বোধহয় এগুলো লিখে লিখে দিতেছেন, ওইগুলো দেখতে পাচ্ছি না। শুধু স্ক্রিন না দেখতে তো আপনারা বুঝেন নাই মনে হয় কিছু। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। জি স্যার। দেখেন, যেটা আমি বলছি রেফার, ডিসচার্জ, ট্রান্সফার লেটার, এখানে আমি এই যে একসাথে আমরা রেফার, ডিসচার্জ এবং ট্রান্সফার লেটার, তিনটা লেটার একসাথে আমি দেখাইলাম। তো প্রথমে আমরা যখন শুরু করবো লেখাটা, পেশেন্টের নাম লিখবো এখানে, তারপরে তার স্পেশালিটি লিখবো। ঠিক আছে, সে কোন স্পেশালিটির, সে ডাক্তার কি কোনো স্পেশালি ডাক্তার কিনা। ঠিক আছে, সেটা যদি হয় তাহলে আমরা এটা এখানে লিখবো, এখানে লিখবো। তারপরে হাসপাতাল অ্যাড্রেস লিখবো, লিখে একটা গ্যাপ দিব আমরা, তিনটা ক্ষেত্রে লিখবো। মানে এখানে তো আমাদের রোল করা খাতার মধ্যে লিখতে হয়, এই জন্য আমরা 1 লাইন স্পেস দিব সবগুলাতে। এরপর লেখার পর আমরা ডেট দিব, এক্সাম ডেট, নর্মালি পরীক্ষার ডেটটাই দিতে হয়, এখানে বসাইতে হবে। ঠিক আছে, আপনার ডেট বসাবেন। সাপোজ যে ডেটে থাকলো, সাপোজ আজকে ডেট থাকলো, এখানে আপনার লিখবেন যে 18/9/2025। ঠিক আছে, এটা আপনার লিখলেন ডেট এখানে, তারপর আবার 1 লাইন গ্যাপ দিলেন। গ্যাপ দিয়ে এখানে আমরা চলে আসলাম যে তার, দেখেন, লাস্ট নেম অফ দ্য ডক্টর অথবা নার্স। এখানে যদি আপনি এই জায়গাতে যদি আপনি লিখেন যে ডক্টর সাপোজ ডেভিড জনস, ঠিক আছে, এখানে আপনি লিখলেন ডক্টর ডেভিড জনস, তাহলে এখানে হবে ডিয়ার ডেভিড, ডিয়ার ডেভিড, এটা হবে এই জায়গাতে। ঠিক আছে, এখানে। তারপরে এরপরের লাইনে আপনি লিখবেন রিগার্ডিং আর ই। ঠিক আছে, আর ই আমরা রেফার করতেছি কাকে, পেশেন্টের নাম, এখানে পেশেন্টের নাম বসাবেন। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ ইফ মেনশন, যদি কোশ্চেনের মধ্যে ডেট অফ বার্থ দেয়া থাকে তাহলে আপনি
এখানে ডেট অফ বার্থ বসাবেন, আর না হলে দরকার নাই। ঠিক আছে, কারণ আমি যেটা বলছি যে পেশেন্টের বয়স দেওয়া আছে 70 ইয়ার ওল্ড পেশেন্ট, তো সেই ক্ষেত্রে আপনার ক্যালকুলেট করে সে কবে জন্ম হয়েছে এটা ক্যালকুলেট করে বের করার কোনো দরকার নাই। ঠিক আছে, সরাসরি আপনি শুধু যদি ডেট অফ বার্থ না থাকে তাহলে শুধু তার নামটা এখানে লিখবেন। ঠিক আছে, বাকি আর কিছু লেখার দরকার নেই। ডেট অফ বার্থ গেল, তার নাম গেল, ডেট অফ বার্থ গেল, তিনটা ক্ষেত্রে সেম। ঠিক আছে, এরপর আমরা এক লাইন গ্যাপ দিব এখানে, আমরা ওয়ান লাইন গ্যাপ, তিনটা ক্ষেত্রে গ্যাপ দিয়ে আমরা এখন চলে আসলাম আমাদের ইন্ট্রোডাকশন এন্ড পারপাস। দেখেন, যদি এরপর লাইনে আমরা এক লাইন গ্যাপ দিয়ে আমরা কেন পেশেন্টটাকে রেফার করছি, কেন পেশেন্টকে ডিসচার্জ করছি, কেন পেশেন্টকে ট্রান্সফার করছি, এটা আমরা এখানে লিখবো। ইন্ট্রোডাকশন এন্ড পারপাস পরের একটা প্যারাগ্রাফে হবে। এখানে মোটামুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেয়, কিন্তু আমি একটা কমন ফরম্যাট আপনাদেরকে দিচ্ছি। এই ফরম্যাট যদি আপনার ফলো করে লিখতে পারেন তাহলে এনাফ। ঠিক আছে, এখন দেখেন, এটা হচ্ছে আমাদের এই বক্স, এটা তো হচ্ছে রেফারেল লেটারের প্রথম অংশ রেফারেল লেটার, এটা হচ্ছে ডিসচার্জ লেটার, এটা ট্রান্সফার লেটারের লাইন। ঠিক আছে, তাহলে রেফারেল লেটারের ক্ষেত্রে আপনি যদি লিখেন যে পেশেন্টের, আপনি লিখলেন যে আই এম রাইটিং টু রেফার মিস্টার এক্স, এখানে তার নাম বসায় দিবেন, বয়স যদি থাকে 70 ইয়ার ওল্ড বসায় দিবেন, তার প্রফেশন থাকলে টিচার বসায় দিলেন, না থাকলে নাই। তাহলে আই এম রাইটিং টু রেফার মিস্টার এক্স, এ 70 ইয়ার ওল্ড পেশেন্ট whose features are suggestive of acute myocardial infarction, এটা লিখতে পারেন। সাজেস্টিভ অফ, যদি আপনার কাছে আপনার পুরো ভিজিট করে সাসপেক্টেড মনে হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাজেস্টিভ লিখবো। ঠিক আছে, অথবা আপনি যদি কনফার্ম থাকে সেক্ষেত্রে আপনি লিখতে পারেন হু ইজ সাফারিং ফ্রম অ্যাকিউট ইসকেমিক স্ট্রোক, আমরা তার ডায়াগনোসিস লিখলাম। পারপাস, আমরা কেন পাঠাচ্ছি তার ডায়াগনোসিসটা ফার্স্ট তাকে বললাম। এরপরে কেন পাঠাচ্ছি, ইউর ফার্দার অ্যাসেসমেন্ট, ম্যানেজমেন্ট অথবা আর্জেন্ট, অথবা অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট অথবা কোনো রিকোয়েস্ট যদি থাকে, অন্য কোনো রিকোয়েস্ট যদি থাকে তাহলে সেটা এখানে লিখতে হবে। এখন কোশ্চেনের মধ্যে যদি থাকে যে এই পেশেন্টকে ফলো আপের জন্য আপনি পাঠাচ্ছেন, তাহলে আপনি এখানে বসায় দিবেন ইউর ফার্দার ফলো আপ উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড। যদি পেশেন্টকে ম্যানেজমেন্ট প্লাস একটা ইকোকার্ডিওগ্রাম করার জন্য আপনি পাঠাতে চাচ্ছেন, তাহলে আপনি লিখবেন ইউর ফার্দার ম্যানেজমেন্ট ইনক্লুডিং ইনক্লুডিং ইকোকার্ডিওগ্রাম উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড। তার মানে ম্যানেজমেন্ট সাথে স্পেশাল রিকোয়েস্টটা কি, ইকো। আমি বুঝাতে পারলাম? এভরিওয়ান ক্লিয়ার? কোনো কনফিউশন আছে আপনাদের? স্যার আরেকবার একটু বলেন স্যার। আচ্ছা, মানে আমরা কোশ্চেন দেখে বুঝবো যে এই পেশেন্টটাকে আমরা কেন পাঠাচ্ছি। তার যে ভিজিট গুলো থাকবে, ভিজিট গুলো কোনো একটা জায়গাতে তার ডায়াগনোসিস থাকবে। ঠিক আছে, অথবা ডায়াগনোসিস না থাকলেও সাসপেক্টের একটা কিছু থাকবে যে হ্যাঁ তার চেস্ট পেইন হচ্ছে, সেন্ট্রাল চেস্ট পেইন, বার্নিং সেন্সেশন। যদি একদম ক্লিয়ার কাট ডায়াগনোসিস না থাকে তাহলে আপনি ধরে নেবেন যে হ্যাঁ তার পেপটিক আলসার হয়েছে, এরকম একটা কিছু হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ডায়াগনোসিসের মধ্যে এরকম একটা দেয়া থাকে। তো সেই ক্ষেত্রে আমরা লিখবো, এটা কমন সবগুলোর ক্ষেত্রে আপনি বসাই দিতে পারবেন যে আই এম রাইটিং টু রেফার মিস্টার এক্স 70 ইয়ার ওল্ড, যার ফিচার গুলা মনে হচ্ছে আমার কাছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটা ডায়াগনোসিস দেওয়া থাকবে, অথবা ইসকেমিক স্ট্রোক। তারপরে যদি কোশ্চেন থাকে যে তাকে ম্যানেজমেন্টের জন্য, আপনি লিখবেন যে ইউর ফার্দার ম্যানেজমেন্ট উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েট, তুমি ম্যানেজ করবে এর পরবর্তীতে। অথবা যদি থাকে ম্যানেজমেন্ট, তারপরে অ্যাডভাইস, ইকোকার্ডিওগ্রাম, ইসিজি, এরকম কোনো কথা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার সাথে ইনক্লুডিং, ইনক্লুডিং মানে এটার সাথে আমরা কি করব, ইনক্লুডিং ইকোকার্ডিওগ্রাম, তারপরে উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড, এটার সাথে ইকোটা করার জন্য আমরা তাকে রিকোয়েস্ট করব। তাহলে কি হলো, তার ম্যানেজমেন্ট প্লাস ইকো। আবার যদি থাকে যে শুধুমাত্র ম্যানেজমেন্ট, তাহলে শুধু লিখবো ম্যানেজমেন্ট। যদি অ্যাসেসমেন্ট থাকে শুধু অ্যাসেসমেন্ট, যদি ফলো আপ থাকে শুধু ফলো আপ, আমরা এটা এখানে বসায় দিব। এখন ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন ট্রান্সফার লেটারের ক্ষেত্রে আপনারা সেম ভাবে লিখতে পারবেন। ঠিক আছে, আমরা রাইটিং টু রেফার মিস্টার এক্স হুজ ফিচার্স আছে, সেম একইভাবে রেফার লেটারের মতো এটা আপনারা ফলো করতে পারবেন। এখন দেখেন, যদি ডিসচার্জ লেটার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করব। কারণ ডিসচার্জ লেটার মানে কি, রোগী ভর্তি,
ঠিক আছে, ভর্তি রোগী ছিল, তার কন্ডিশন ভালো, তাকে আপনি ছুটি দিচ্ছেন। অথবা এরকম হইতে পারে যে রোগীর কন্ডিশন ভালো না, ঠিক আছে, এখানে তার কন্ডিশন, যেই কন্ডিশনে আছে এটার জন্য তার অন্য ম্যানেজমেন্ট লাগবে, আরেকটা হাসপাতালে তাকে ম্যানেজ করতে হবে, এখান থেকে ডিসচার্জ হয়ে সে ওইখানে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে ডিসচার্জ করবেন। সেইভাবে আমরা লিখতে পারবো। দেখেন আমরা কিভাবে লিখবো। দেখেন এখন এখানে ডিসচার্জের ক্ষেত্রে আমরা গতকালকে যেটা বলছি যে ডিসচার্জ আমরা করতে পারি তার ওন জিপির কাছে করতে পারি, অথবা সে কেয়ার হোমে ভর্তি ছিল সেখানে করতে পারি, রিটায়ারমেন্ট হোমে ছিল সেখানে করতে পারি। তো এটা ডিপেন্ড করবে। এখন এই জন্য দেখেন আমরা যদি লিখি যে আপনি যখন তার নিজের জিপির কাছে বা সে আগে যেখানে ছিল সেখানে যদি পাঠান, সেক্ষেত্রে আপনি লিখবেন যে আপডেট, কথাটা লিখবেন আপডেট। আপডেট এটা লিখলে ভালো, ঠিক আছে, এই যে আপডেট আপনি লিখবেন আই এম রাইটিং টু আপডেট ইউ রিগার্ডিং ইউর পেশেন্ট, তোমার পেশেন্ট হু হ্যাজ বিন শিডিউলড টু বি ডিসচার্জ টুডে আফটার সাকসেসফুল রিকভারি ফ্রম, যদি কোনো সার্জারি বা কোনো কন্ডিশনের কারণে সে এখানে ভর্তি ছিল সেটা এখানে বসাবেন। সাপোজ কলিসিস্টেক্টমির জন্য ভর্তি ছিল, তার আফটার সাকসেসফুল রিকভারি ফ্রম কলিসিস্টেক্টমি, অথবা অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে এসে ভর্তি ছিল, আপনি লিখবেন যে আই এম রাইটিং টু আপডেট ইউ অ্যাবাউট ইউর পেশেন্ট হু ওয়াজ অ্যাডমিটেড, আপনারা এইভাবে লিখতে পারেন যে হু ওয়াজ অ্যাডমিটেড ইন আওয়ার হসপিটাল উইথ অ্যাকিউট অ্যাবডোমেন, টুডে হিজ কন্ডিশন ইজ গুড, আজকে তার কন্ডিশন ভালো, উই আর, অথবা লিখতে পারেন যে নাও হি ইজ রেডি টু বি ডিসচার্জড, তাহলে আজকে কন্ডিশন ভালো এবং তাকে আমরা ডিসচার্জ করছি, এটা আপনারা লিখতে পারেন। মেন কথা হচ্ছে যে ডিসচার্জ লেটারটা আপনারা এইভাবে লিখতে পারেন যে হ্যাঁ রোগী ভর্তি ছিল, তাকে তার তাকে আমরা ডিসচার্জ করতেছি, তার ব্যাপারে তোমাকে আপডেট করছি। ঠিক আছে, এর পরবর্তীতে সে কি করবে, কোশ্চেনের মধ্যে যদি থাকে যে সে ফলো আপ করবে, ফলো আপ দিবেন, যদি সে কোনো ম্যানেজমেন্ট করা লাগে, কোনো অ্যাডভাইস থাকে, সেটা আপনি লিখবেন জাস্ট এটার মতো এখানে বসায় দিবেন ইওর ফার্দার, তোমার পরবর্তীতে সে কি করবে, অ্যাসেসমেন্ট করবে, ম্যানেজমেন্ট করবে, নাকি কোনো রিকোয়েস্ট আপনি করলেন, কোনো কিছু সে করবে কিনা, তাকে এক্সারসাইজ ফলো করবে কিনা, এক্সারসাইজ অ্যাডভাইস করবে কিনা, যাই থাকবে সেটা আপনি এখানে বসাবেন উইল বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড। ঠিক আছে, অথবা আপনি যদি সে শুধু মনিটরিং করে আপনি লিখতে পারেন যে ইউর ফার্দার মনিটরিং উইল বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড, এটা আপনি লিখতে পারেন। ঠিক আছে, এটিও ক্লিয়ার সবাই? জি স্যার। Yes, sir. তাহলে আমরা ইন্ট্রোডাকশন এন্ড পারপাস ক্লিয়ার হলো আমাদের। এখন যদি আমরা এরপর দেখেন, এরপর তিনটা ক্ষেত্রে আমরা আরো ওয়ান লাইন স্পেস দিব, আমরা এখানে আবার গ্যাপ দিব, এক লাইন গ্যাপ। তো এখন এরপর আমরা চলে আসলাম বডি প্যারাগ্রাফ 1। আমরা এর গতকালকে বলছি যে চারটা বডিতে আমরা এটাকে অর্গানাইজ করবো। আবার অনেক সময় দেখা যাবে যে কি এটা এক্সেপশনাল আছে, যে অনেক সময় দেখবেন যে আপনার চারটা বডি নাই, চারটা ভিজিট নাই, একটা ভিজিট সে একবারই আসছে, তাকে আপনার রেফার করে দিতে হবে, এরকম হতে পারে। ঠিক আছে, এক্সেপশনাল থাকবে। তো ওইটার ক্ষেত্রে যেটা হচ্ছে আপনি এইভাবে বডি মিলাইতে পারবেন না, তার পাস্ট মেডিকেল হিস্ট্রি কিছুই নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তো আপনার বডি প্যারাগ্রাফ 4 হবে না। ঠিক আছে, তো এগুলো এক্সেপশনাল থাকবেই। তো সেই ক্ষেত্রে থাকলেও আপনার যে বডি চারটাই হবে এরকম না, যদি ভিজিট থাকে আপনি চারটা বানাবেন, এরকম করে করবেন। আর যদি একটাই থাকে তাহলে আপনি একটা প্যারাগ্রাফের মধ্যে লিখবেন। মেইন কথা হচ্ছে যে আপনার রেলিভেন্ট ইনফরমেশন গুলো থাকতে হবে, ইরিলেভেন্ট কথাবার্তা যদি আমরা লিখি তাহলে মার্ক করবে। ঠিক আছে, আমাদের দরকার হচ্ছে যে যে ইনফরমেশন গুলো আমাদের দরকার এই ডাক্তারের জন্য এবং তার ডায়াগনোসিসের জন্য, দেন উইল রাইট অনলি দোজ ইনফরমেশনস। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা বডি প্যারাগ্রাফ 4 এ চলে আসলাম, সরি বডি প্যারাগ্রাফ 1 এ চলে আসলাম। এখন 1 এ এই কলামটা হচ্ছে রেফার লেটারে, এটা হচ্ছে ডিসচার্জ লেটার, এটা হচ্ছে ট্রান্সফার লেটারে। এখন রেফার লেটার ক্ষেত্রে 1 এর কথা আমরা বলছি যে একদম ফার্স্ট ভিজিট, যদি সিম্পল রেফার লেটার হয় তাহলে ফার্স্ট ভিজিট এখানে লিখবো, আর যদি আর্জেন্ট হইতো তাহলে এখানে আমরা 2 ডেজ ভিজিট দিয়ে শুরু করতাম। তাহলে দেখেন এখানে আমরা সিম্পল যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে ফার্স্ট ভিজিট, আর 2 ডেজ ভিজিট ইন কেস অফ এমার্জেন্সি লেটার, যদি এমার্জেন্সি হতো তাহলে আমরা 2 ডেজ ভিজিট দিয়ে শুরু করতাম। তাহলে এখানে কি লিখতাম, আজকের ভিজিট বা প্রথম ভিজিটে তার কমপ্লেন লিখবো, সে কি কি কমপ্লেন নিয়ে আসছিল, তার ফাইন্ডিংস লিখবো, তাকে আমরা কোনো ইনভেস্টিগেশন যদি দিয়ে থাকি সেটা লিখবো, তাকে যদি আমরা কোনো অ্যাডভাইস দিয়ে থাকি সেটা লিখবো, লাস্টে ভর্তি দিন, মানে প্রতিদিন বলতে প্রথম দিন তাকে যদি আমরা কোনো ট্রিটমেন্ট দিয়ে আসি, তাহলে এই সবগুলো ইনফরমেশন আমরা বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে সাজায় গুছায় আমার মতো করে লিখবো। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে ইনফরমেশন থাকবে
যেভাবে থাকুক না কেন আমরা সেটাকে ট্রান্সফরমেশন করব। মানে মিনিং চেঞ্জ হবে না, কিন্তু মেইন কথাগুলো থাকবে, সেটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। আমরা এই ট্রান্সফরমেশন করে আমরা বডি প্যারাগ্রাফ 1 এর মধ্যে এই ইনফরমেশন গুলাকে লিখবো। ঠিক আছে। আর এই ট্রান্সফার লেটারের ক্ষেত্রেও সেম। এখানে আমরা ফার্স্ট ভিজিট লিখবো, কমপ্লেন লিখবো, ফাইন্ডিংস লিখবো, ইনভেস্টিগেশন লিখবো, অ্যাডভাইস লিখবো এবং ট্রিটমেন্ট লিখবো। এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে তো নাই, মানে এগুলো হচ্ছে আমি বললাম আর কি, সাপোজ যদি থাকে সবগুলো আমরা লিখবো। সাপোজ ধরেন আপনার প্রথম ভিজিটে তাকে আপনি কোনো ইনভেস্টিগেশন দিলেন না, দেন নাই আপনারা, তাহলে এটা তো হবে না। ঠিক আছে, এটা কোনো কিছুই হবে না, এমনি থাকবে। অ্যাডভাইস দেন নাই, আপনার শুধু আসলো, তার কমপ্লেন শুনলেন, ফাইন্ডিংস দেখলেন, তাকে কিছু ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিলেন, ব্যাস শেষ। তার মানে এই অ্যাডভাইস এবং ইনভেস্টিগেশন কোনো কথাবার্তা তো নাই, লেখা লাগবে না। ঠিক আছে, তাহলে গেল। এইটা হচ্ছে রেফারেল এবং ডিসচার্জ লেটার ক্ষেত্রে, ট্রান্সফার লেটার ক্ষেত্রে। এখন আমরা যদি ডিসচার্জ লেটারের ক্ষেত্রে আসি, ডিসচার্জ লেটার মানে হচ্ছে রোগী অ্যাডমিটেড থাকবে। তার মানে ডিসচার্জ লেটারের ক্ষেত্রে part আমি বলছি, প্রথম পার্ট হচ্ছে সে অ্যাডমিশন নিবে, তারপরে বডি প্যারাগ্রাফ হচ্ছে ডিউরিং হসপিটালাইজেশন, হাসপাতালে ভর্তি অবস্থায় তার ইনফরমেশন, এবং বডি প্যারাগ্রাফ 3 তে হবে ছুটির দিনের ইনফরমেশন। তাহলে বডি প্যারাগ্রাফ 1 এ আমরা কমপ্লেইনস ডিউরিং হসপিটালাইজেশন, সরি, কমপ্লেইন অন অ্যাডমিশন ডে, ভর্তির দিন তার কি কি কমপ্লেইন ছিল। একটা পেশেন্ট সাপোজ ভর্তির দিন আসলো, তার হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং আছে, ডায়রিয়া হচ্ছে, অ্যাকুট অ্যাবডোমেন। ঠিক আছে, এটা কমপ্লেইন নিয়ে সে আসলো। আসার পরে তাকে আমরা এক্সামিনেশন করলাম, এক্সামিনেশন করে দেখলাম যে তার, হ্যাঁ, তার টেন্ডারনেস আছে, হ্যাঁ, তার হচ্ছে ডিহাইড্রেশন আছে, ভমিটিং হওয়ার কারণে, ডায়রিয়া হওয়ার কারণে, হ্যাঁ, অ্যাবডোমিন টেন্ডার আছে। তো সেই ক্ষেত্রে তাকে আমরা অ্যাডমিশন করে দিলাম। ইনভেস্টিগেশন অ্যাকুট অ্যাবডোমেন আমরা তাকে কি করবো, আলট্রা করলাম বা এক্সরে করলাম। ঠিক আছে, করে তাকে ইনভেস্টিগেশন দিলাম। এই কথাগুলো আমি সাজায় গুছাই লিখবো। এরপর তাকে অ্যাডভাইস দিলাম, তাকে আমরা কি লিখলাম, এই কোশ্চেন দেয়াই থাকবে, যা থাকবে তাই আমরা লিখবো। সাপোজ কোশ্চেনে থাকলো তাকে এনপিও আমরা করলাম, নাথিং পার ওরাল করলাম, তাকে আইভি ফ্লুইড দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে তাকে আমরা অ্যানালজেসিক দিলাম, ব্যথার ওষুধ দিলাম। ঠিক আছে, তো এই জিনিসগুলা যাই থাকবে তাই আমরা লিখবো। এরপরে ট্রিটমেন্ট। ঠিক আছে, আর অ্যাডভাইসের মধ্যে তাকে হচ্ছে আমরা এই যে এনপিও রাখলাম, কোনো কিছু খেতে না করলাম। তো এই ইনফরমেশন গুলাকে আমরা ভর্তি দিনের ইনফরমেশন হিসেবে লিখবো। এটুকু ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখন আমরা যদি এরপরে কিন্তু আমরা এখানে আবার 1 লাইন গ্যাপ দিব। ঠিক আছে, এখানে এই ট্রিটমেন্টের পরে এখানে আমরা আবার 1 লাইন গ্যাপ দিব। ঠিক আছে, এখানে আমরা আবার 1 লাইন স্পেস, এখানে যদি আমরা এখানে আমরা আবার স্পেস দিব এই জায়গাতে। ঠিক আছে, বডি প্যারাগ্রাফ 2 শুরু করার আগে, মানে একটা, আমাদের তো রোল করা খাতায় পরীক্ষা হবে, এখানে আমরা একটা স্পেস দিব, এখানে আমরা একটা স্পেস রাখবো। ঠিক আছে, তারপর এখানে আমরা স্পেস দিব। স্পেস দেওয়ার পর আমরা আরেকটা প্যারাগ্রাফ শুরু করব। তো এই প্যারাগ্রাফে আমরা এখানে যেটা করব, এখানে আমরা বডি প্যারাগ্রাফ 2, তাহলে বডি প্যারাগ্রাফ 2 আমরা যেটা বলছি, যদি রেফারেল লেটার হয় তাহলে মাঝখানে যত ভিজিট থাকবে, ঠিক আছে, মাঝখানে যত ভিজিট থাকবে সবগুলোকে আমি এখানে লিখবো। ঠিক আছে, আমরা যখন আগামী ক্লাসটা করবো তখন আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে, কারণ তখন আমরা কোশ্চেন ধরে ধরে আপনাদেরকে দেখাবো, তখন এটা আপনার জন্য ইজি হবে। তাহলে আমরা যদি এখানে হচ্ছে সাবসিকুয়েন্ট ভিজিট মানে হচ্ছে সেকেন্ড, থার্ড, তারপরে যাই যাই থাকে লাস্টেরটার আগে। ঠিক আছে, একদম শেষেরটার আগে, টুডেজ ভিজিট ছাড়া। তাহলে সবগুলো ভিজিটের কমপ্লেন আমরা এখানে লিখবো, কমপ্লেন লিখবো, ফাইন্ডিংস লিখবো, ইনভেস্টিগেশন লিখবো, অ্যাডভাইস লিখবো, ট্রিটমেন্ট লিখবো। ঠিক আছে, এটা। আর এটার ক্ষেত্রেও সেম, রেফারেল ট্রান্সফার। এখন আমরা এখন যদি ডিসচার্জ লেটারের ক্ষেত্রে আসি, তো ডিসচার্জ লেটারের বডি পার্ট 2 হচ্ছে হসপিটালাইজেশন। দ্যাট মিনস রোগী হাসপাতালে ভর্তি আছে, ভর্তি অবস্থায় মানে ভর্তির দিন থেকে সে গতকালকে ভর্তি হয়েছে, গতকালকের পর থেকেই তার কন্ডিশন কেমন সেটা আমরা এখানে লিখবো।
কোনো ইমপ্রুভমেন্ট হইলো নাকি ডিটোরিয়েট করলো, তার কন্ডিশন খারাপ হইলো, ঠিক আছে, অথবা ভর্তির পরে তার কোনো অপারেশন হইলো কিনা, সাপোজ কোনো অপারেশন ওটি হইলো কিনা, ঠিক আছে, সেগুলো আমরা এখানে লিখবো। এনি মেডিকেশন অ্যাডেড অর অমিটেড, কোনো মেডিকেশন অ্যাড করলাম আমরা নাকি বন্ধ করলাম, সেগুলো আমরা লিখবো। তাকে কি, সাপোজ ভর্তির পর তার কন্ডিশন খারাপ হলো, তাকে ক্যাথেটারাইজেশন করলাম, এটা আমরা এখানে লিখবো, ঠিক আছে, অথবা তার কন্ডিশন ভালো হলো, আমরা ক্যাথেটার অফ করলাম, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখানে লিখবো। দ্যাট মিনস হচ্ছে ডিউরিং হসপিটালাইজেশন, হাসপাতালে ভর্তি অবস্থায় তার কন্ডিশন যেরকম থাকবে সেগুলো আমরা এখানে লিখবো। আচ্ছা, আচ্ছা। এরপর যদি আমরা নিচে যাই, আবার এখানে আমরা আরো একটা লাইন স্পেস দিব, বডি প্যারাগ্রাফ মানে প্রত্যেকটা বডি মাঝখানে মাঝখানে আমরা একটা করে স্পেস দিব, এখানে আমরা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে আমরা বডি প্যারাগ্রাফ 3 শুরু করি, ঠিক আছে। তো বডি প্যারাগ্রাফ 3 এখানে হচ্ছে আমরা লাস্ট ভিজিটটা লিখবো, ঠিক আছে, লাস্ট ভিজিট ক্রোনোলজি যদি আমরা মেনটেন করি, যেটা আমরা গতকালকে করছি। আর যদি লাস্ট ভিজিট অথবা 2 ডেজ ভিজিট, আজকের ভিজিট। আর ইমার্জেন্সি লেটারের ক্ষেত্রে তো আমরা বলছি, ইমার্জেন্সি লেটারের ক্ষেত্রে আমরা 2 ডেজ ভিজিট শুরু করবো প্রথম পার্টে, প্রথম বডি প্যারাগ্রাফ 1-এ, এরপরে ভিজিটটা আমরা বডি প্যারাগ্রাফ 2-তে লিখবো, আর বাকি যেগুলো থাকবে 1টা 2টা 3টা এগুলাকে আমরা বডি প্যারাগ্রাফ 3-তে লিখবো, ঠিক আছে। এখন আর এটার ক্ষেত্রে তো ইমার্জেন্সি নাই, আমরা লাস্ট ভিজিটটা এখানে লিখবো। আর মাঝখানের গুলো আমরা তো এখানে সাবসিকুয়েন্ট মাঝখানের গুলো সবগুলো এখানে লিখে ফেলবো, কমপ্লেন, ফাইন্ডিংস, ইনভেস্টিগেশন, অ্যাপ্লাই স্টেটমেন্ট, ঠিক আছে। এখন আমরা যদি ডিসচার্জ লেটারের ক্ষেত্রে আসি, ডিসচার্জ লেটারের বডি পার্টে আমরা কি করবো, ডিসচার্জ লেটারের বডি পার্টে কন্ডিশন ডিউরিং, সরি, কন্ডিশন অন ডিসচার্জ ডে, ছুটির দিনে তার কন্ডিশন কেমন, ঠিক আছে। তার কন্ডিশন যদি ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো যে হিজ কন্ডিশন ইজ গুড, এখানে টুডে, এখানে আমরা টুডে লিখবো, ঠিক আছে, টুডে, টুডে হিজ কন্ডিশন ইজ গুড, ঠিক আছে, তার কন্ডিশন আজকে ভালো, সেটা আমি লিখলাম। মানে এখানে কোশ্চেনে ছুটি যদি হয়, কন্ডিশন যদি ভালো থাকে, তাহলে সেটা আপনি এই লাইনটা এক্সট্রা লিখতে পারবেন, ঠিক আছে, টুডে হিজ কন্ডিশন ইজ গুড। তারপরে আরো কিছু ইনফরমেশন যদি থাকে, যে আজকে তাকে আমরা কিছু দিলাম, মেডিসিন দিলাম, সে খাবে বাসায় গিয়ে, এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো। যেমন আমরা যদি দেখি যে এনি ডিসচার্জ প্ল্যান, অ্যাডভাইস, ফলো আপ অথবা ট্রিটমেন্ট, মানে ডিসচার্জ প্ল্যান হচ্ছে ছুটির পরে সে কি করবে, সে কি কোনো এক্সারসাইজ, আপনি কি অ্যাডভাইস করলেন, যদি কোশ্চেনের মধ্যে থাকে যে এক্সারসাইজ করতে হবে তাহলে সেটা লিখবেন। তারপরে হচ্ছে যদি সে ফলো আপে আসবে 1 মাস পরে, ফলো আপ আফটার 1 মান্থ, তাহলে সেটা আপনি এখানে লিখবেন, ঠিক আছে। তারপর তাকে কোনো মেডিসিন দিলেন, সাপোজ প্যারাসিটামল দিলেন, পিসিএম, ঠিক আছে, এটা আপনি লিখবেন যে হ্যাঁ, হি ওয়াজ প্রেসক্রাইব প্যারাসিটামল, ঠিক আছে, প্যারাসিটামল তাকে দেওয়া হলো, সেটা আপনি এখানে লিখবেন। এটা ক্ষেত্রেও সেই, কোনো স্পেশাল রিকোয়ার যদি থাকে, অ্যাডভাইস যদি থাকে, ট্রিটমেন্ট যদি থাকে, তাহলে এই ইনফরমেশন গুলো আপনি এখানে লিখবেন। আর বডি প্যারাগ্রাফ 3 রেফার লেটার ক্ষেত্রে যদি আমরা আসি, সেম, ঠিক আছে, এটা ক্ষেত্রেও সেম, লাস্ট যে আজকে তার কন্ডিশন, তার ফাইন্ডিংস কি, এখানে তার কমপ্লেন আছে কিনা, কোনো ফাইন্ডিংস আছে কিনা, অ্যাডভাইস আছে কিনা, আজকে তাকে কোনো ট্রিটমেন্ট আপনি দিলেন কিনা, এই ইনফরমেশন গুলো এখানে লিখবে। এটুকু ক্লিয়ার সবাই? Yes. এটা আপনারা, আমরা যখন আগামীকালকে ক্লাস করব তাহলে আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা নেক্সট 3টা ক্লাসে হচ্ছে 3টা লেটার দেখাবো আপনাদেরকে, রেফার, টিচার এবং ট্রান্সফার লেটার। তাহলে আই থিঙ্ক দ্যাট উইল বি ইজি ফর ইউ। ওকে, তো এখন বডি প্যারাগ্রাফ 4, বডি প্যারাগ্রাফ 4-এ আমরা আবার কেউ কেউ হচ্ছে বডি প্যারাগ্রাফ 4 আগেও লিখে ফেলে, বডি প্যারাগ্রাফ 1-এর আগে, কিন্তু আমরা বডি প্যারাগ্রাফ 4 লাস্টে লিখবো, ঠিক আছে। তাহলে একটা কমন ফরম্যাট আমরা ফলো করবো।
এখন বডি প্যারাগ্রাফ 4 এ আমরা যেটা করব যে পেশেন্টের তার পার্সোনাল হিস্ট্রি, তার ম্যারিটাল স্ট্যাটাস এত বেশি ইম্পর্টেন্ট না। তার অ্যালকোহল হিস্ট্রি ইম্পর্টেন্ট, অ্যালার্জি হিস্ট্রি ইম্পর্টেন্ট, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি ইম্পর্টেন্ট, এবং রিলেটেড পাস্ট মেডিকেল হিস্ট্রি ইম্পর্টেন্ট। যদি সাপোজ পেশেন্টের হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফেকশন, এখন তার বাবারও এমআই ছিল, খুব ইম্পর্টেন্ট। তার হাইপারটেনশন আছে, এইচটিএম ইম্পর্টেন্ট। তার অ্যালকোহলের হিস্ট্রি আছে, স্মোকিং হিস্ট্রি আছে, অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তাহলে এই সব ইনফরমেশন গুলোকে আমরা বডি প্যারাগ্রাফ 4 লিখবো। এটার ক্ষেত্রেও সেম। এখন আমরা ডিসচার্জ লেটার ক্ষেত্রে বডি প্যারাগ্রাফ 4 এও সেম জিনিস লিখবো, তবে এখানে একটা কথা আছে। যদি আমি, এটা আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন, খুব ইম্পর্টেন্ট, যদি রোগীটাকে আপনি ডিসচার্জ করেন তার ওন ফিজিশিয়ানের কাছে, তার নিজের জিপির কাছে, সেই ক্ষেত্রে নিজের জিপির কাছে যদি আপনি ডিসচার্জ করেন, সেই ক্ষেত্রে তার পাস্ট মেডিকেল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, এই ইনফরমেশন গুলা লেখা লাগবে না, কারণ তাদের কাছে অলরেডি তার ইনফরমেশন আছে, তারা জানে। ঠিক আছে, সেটাই বলছে, দেয়ার শুড বি নো বডি প্যারাগ্রাফ 4 if you discharge the patient to his own physician or primary care physician because he already knows his previous history, কারণ তাদের কাছে অলরেডি ইনফরমেশন গুলা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন, যদি পেশেন্টের ওন ফিজিশিয়ান, ওন জিপি, প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান এরকম কথা থাকে, সেই ক্ষেত্রে ইউ ডোন্ট নিড টু রাইট এনিথিং ইন বডি প্যারাগ্রাফ 4, মানে বডি প্যারাগ্রাফ 4 লিখাই লাগবে না। ঠিক আছে, এটা লাগবে না, এই প্যারাগ্রাফটা বাদ। বুঝাইতে পারলাম? জি স্যার। সো সো এটা কি সম্পূর্ণ লাগবে না? না, এটা লাগবেই না, এই প্যারাগ্রাফটাই লাগবে না। ঠিক আছে, কারণ সে অলরেডি জানে, তাহলে এটা রিপিটেশন হবে, এটা দরকার নেই। যদি আমরা তার নিজের জিপির কাছে পাঠাই, এটা বাদ যাবে। এরপর আমরা আসবো কনক্লুশনে। এটা আমরা কমনলি একটা কমন ফরম্যাটে আমরা দিতে পারি। কনক্লুশনে আমরা যদি রেফার লিস্টে ট্রান্সফার দেখি, আপনারা লিখতে পারেন, আমরা খুবই ফর্মাল ওয়েতে লেখার ট্রাই করবো, সবকিছুতে ফর্মাল, রাইটিং এ সব ফর্মাল ওয়ার্ড সেন্টেন্স আমরা লিখবো। তো ইট উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড ইফ ইউ কুড ইভালুয়েট হিজ কন্ডিশন, যদি থাকে যে তার ইভালুয়েশন করতে হবে, তার ডায়াগনোসিস করতে হবে, এবং সাথে ম্যানেজ করতে হবে, তাহলে আপনি লিখবেন ইট উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড ইফ ইউ কুড ইভালুয়েট হিজ কন্ডিশন এন্ড ম্যানেজ হিম অ্যাকর্ডিংলি, অথবা ম্যানেজ হার অ্যাকর্ডিংলি। তারপর লাইনে একটা লাইন গ্যাপ হবে এখানে। ঠিক আছে, এখানে এক লাইন গ্যাপ। তারপর লিখবেন প্লিজ ডোন্ট হেসিটেট টু কন্টাক্ট মি ইফ দেয়ার আর এনি কোয়েরিজ, যদি তোমার কোনো কোয়েরিজ থাকে, জানা থাকে, তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করবে, হেসিটেট করবে না। এইটুকু লিখতে পারেন আপনারা। অথবা আপনারা এটাও লিখতে পারেন, ইট উড বি গ্রেটলি অ্যাপ্রিশিয়েটেড ইফ ইউ মনিটর হিজ কন্ডিশন, যদি মনিটরিং থাকে যে তাকে মনিটর করতে হবে, তাহলে মনিটর হিজ কন্ডিশন অ্যাকর্ডিংলি, প্লিজ ডোন্ট হেসিটেট টু কন্টাক্ট মি ইফ দেয়ার আর এনি কোয়েরিজ। শেষ। ট্রান্সফার লেটারের ক্ষেত্রে আপনি এইভাবে লিখতে পারেন। ডিসচার্জ ডিসচার্জ লেটারের ক্ষেত্রে যদি আপনি, এটা ডিপেন্ড করবে যে তাকে কি ম্যানেজমেন্ট করার কথা বলছে, বা নাকি ইভালুয়েট করার কথা বলছে, নাকি ফলো আপের কথা বলছে, নাকি মনিটরিং এর কথা বলছে, আপনি কথাগুলাই দিতে পারেন। তবে সরাসরি মনিটরিং থাকলে আপনি মনিটরিং না দিয়ে ফলো আপ দিবেন। ঠিক আছে, ম্যানেজমেন্ট থাকলে এখানে আপনি ট্রিটমেন্ট দিয়ে দিবেন, ট্রিটমেন্ট থাকলে ম্যানেজমেন্ট, মানে একটা সেম কথা না বলাই ভালো, মানে সেম ওয়ার্ডটা না ইউজ করা, একদম সেম সেম ভাবে লেখা আছে। কেউ যদি চেঞ্জ করে, আপনি যদি একটা ওয়ার্ড সিনোনিমও ইউজ করেন, সাপোজ এখানে তারা বললো যে ইভালুয়েট, কিন্তু আপনি বললেন যে তার ইনভেস্টিগেট বা ফলো আপ করা, এটা খুব ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্টের কথা আছে, আপনি লিখেন যে ট্রিটমেন্ট। ঠিক আছে, ফলো আপ আছে, আপনি লিখেন যে মনিটর। এরকম লিখলে যে ওয়ার্ডটা চেঞ্জ হলো, তারা বুঝবে যে না আপনি জানেন। ঠিক আছে, এটা করলে ভালো হয়। তাহলে ইট উড বি গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড ইফ ইউ কুড ইভালুয়েট হিজ কন্ডিশন এন্ড ম্যানেজ হিম অ্যাকর্ডিংলি, প্লিজ ডোন্ট হেসিটেট টু কন্টাক্ট মি ইফ দেয়ার আর এনি কোয়েরিজ। এটা আপনি লিখতে পারেন, অথবা এটাও লিখতে পারেন। ঠিক আছে, আমাদের কনক্লুশন শেষ হয়ে গেল। এখন আমরা শেষ করব, ক্লোজার, একদম লাস্টের লাইন।
এখন এখানে আমরা যেটা করি যে ক্লোজ করব। ক্লোজের সময় আমরা কি লিখি? ইউর সিনসিয়ারলি অথবা ইয়োর্স ফেইথফুলি। তো ইউর সিনসিয়ারলি অথবা ইয়োর্স ফেইথফুলি আমরা এখানে লিখি, সিনসিয়ারলি অর ফেইথফুলি। এখন সিনসিয়ারলি কখন লিখবো, ফেইথফুলি কখন লিখবো, আপনাদের মনে আছে? গতকাল লিখতেছিলাম। এনিওয়ান? জি স্যার। কোথায় আকরাম? নাম নেম মেনশন করা থাকলে সিনসিয়ারলি হবে। রাইট। আমরা যার কাছে পাঠাচ্ছি তার নাম যদি মেনশন করা থাকে তাহলে সেটাতে আমরা সিনসিয়ারলি লিখবো, আর যদি না থাকে তাহলে আমরা তাহলে ইউ সিনসিয়ারলি। সিনসিয়ারলি ইজ ইউজড ইফ রেফার ডক্টরস নেম ইজ মেনশন, যদি মেনশন করা থাকে। আর যদি মেনশন করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ফেইথফুলি লিখবো। তাহলে এই যে ইয়োর্স ফেইথফুলি নার্স লিখবো। এখানে আমরা নাম লিখবো না, নর্মালি আমাদের নাম। কিন্তু যদি কোশ্চেনের মধ্যে দেয়া থাকে যে সাপোজ ইউর নেম ইজ ডেভিড, ইউ আর এ রেজিস্টার্ড নার্স ইন দিস হসপিটাল, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের নাম কিন্তু ডেভিড দেয়া আছে, তো সেই ক্ষেত্রে আপনারা সবাই ডেভিড হয়ে যাবেন এখানে, ডেভিড। ঠিক আছে? স্যার যদি নামটা দিয়ে মেনশন করা থাকে এবং আমাদের নামটা দেই, তাহলে কি নিচে ডেজিগনেশন দিতে হবে আবার? নিচেতে কি দিবেন? ডেজিগনেশন। না, ডেজিগনেশন যদি থাকে যে রেজিস্টার্ড নার্স, আপনি এখানে ডেভিড রেজিস্টার্ড নার্স লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ডেভিড লিখলেন, তারপরে রেজিস্টার্ড নার্স। ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, অথবা আপনি আর এন ও লিখতে পারেন ব্র্যাকেটের মধ্যে, এখানে ডেবিটের পাশে। তাহলে এখন আমরা বুঝলাম টোটাল লেটারটা আমরা কিভাবে লিখবো, একদম ফার্স্ট টু লাস্ট। কিছুটা বোঝা গেল সবাই? জি স্যার। ওকে, এখন এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এখন আমি আরো কিছু রিলেভেন্ট কিছু ইনফরমেশন দেখাবো যেটা আমাদের প্রত্যেকটা রাইটিং এর ক্ষেত্রেই লাগবে। ঠিক আছে, রাইটিং আপনারা যখন লেখা শুরু করবেন দেখবেন এখন যেগুলো বলতেছি সবগুলাই লাগবে, সব লাগবে, ম্যাক্সিমাম গুলাতেই একটা না একটা লাগবে। সেটা কি? দেখেন, ড্রাগ প্রেসক্রিপশন। যদি পেশেন্টকে সাপোজ প্রেসক্রাইব করা হয়েছে প্যারাসিটামল, সেই ক্ষেত্রে আমরা লিখবো না যে উই প্রেসক্রাইব প্যারাসিটামল ফর হার অথবা ফর হিম, অথবা উই প্রেসক্রাইব হিম প্যারাসিটামল, এরকম আমরা সরাসরি অ্যাক্টিভ ফর্মে আমরা লিখবো না। সবসময় আপনারা মনে রাখবেন যে প্যাসিভ ফর্মে লেখা ট্রাই করবেন, এরকম যে হি ওয়াজ প্রেসক্রাইবড ডাইক্লোফেনাক 50 মিলিগ্রাম টুয়াইস ডে। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে অ্যাক্টিভ ফর্মে থাকবে, আপনি প্যাসিভ করে ফেলবেন। অথবা হি ওয়াজ কমেন্সড অন, সেম জিনিস, কমেন্সড অন ডাইক্লোফেনাক 50 মিলিগ্রাম টুয়াইস, একই কথা। অথবা আপনি এইভাবে লিখতে পারেন যে ciprofloxacin 500 মিলিগ্রাম 12 মিলিগ্রাম ওয়াজ প্রেসক্রাইব। এটাকে আপনি লিখতে পারতেন যে, এটাকে আপনি এভাবে লিখতে পারেন যে যে ডাইক্লোফেনাক, ডাইক্লোফেনাক 50 মিলিগ্রাম ওয়াজ প্রেসক্রাইবড। ঠিক আছে, আপনি এইভাবে লিখতে পারতেন এটাকে। ঠিক আছে, মানে মেন কথা হচ্ছে আমরা অ্যাক্টিভ ফর্মে না লিখে প্যাসিভ ফর্মে লিখবো, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে যদি আমরা একটু নিচে যাই, দেখেন ইনভেস্টিগেশন, সেম ইনভেস্টিগেশনের মতো সেম আমরা পেসিভ ফর্মে লিখবো। একটা ইসিজি, সাপোজ সে প্রথম ভিজিটে আসে, তাকে আমরা ইসিজি অর্ডার করেছিলাম, সেটা আমরা লিখবো এন্ড ইসিজি ওয়াজ অর্ডার, অথবা ইসিজি ওয়াজ রিকোয়েস্টেড, তাকে একটা ইসিজি রিকোয়েস্ট করা হয়েছিল বা অর্ডার করা হয়েছিল। এখন যদি অনেকগুলো পরীক্ষা তাকে দেয়া হয়ে থাকে, সাপোজ সিবিসি, ইএসআর, সিআরপি, প্লাস হচ্ছে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, 4-5টা ইনভেস্টিগেশন, তো সেই ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে সবগুলোর নাম না লিখে আমরা এ সেট অফ ইনভেস্টিগেশনস লিখতে পারি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের এ সেট, এই জন্য ওয়াজ ওয়ার্ডার করি। তাহলে যদি আমরা দুইয়ের অধিক ইনভেস্টিগেশন থাকে, দুইয়ের বেশি, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো যে এ সেট অফ ইনভেস্টিগেশনস ওয়াজ ওয়ার্ডার্ড। ঠিক আছে, সেম এ সেট অফ ব্লাড টেস্ট ওয়াজ ওয়ার্ডার্ড, এক সেট ব্লাড টেস্টটাকে অর্ডার করা হয়েছিল। তারপর দেখেন
আচ্ছা, এখন হাউ টু রাইট ডাউন কমপ্লেইনস অফ দ্য পেশেন্ট। যেমন পেশেন্ট কিন্তু প্রথমবার, তৃতীয়বার ভিজিটে আপনার কাছে আসবে, কমপ্লেইন গুলো আমরা কিভাবে লিখবো? যেমন আমরা গত ক্লাসে বলেছি যে ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডের কথা আমরা বলছি, কাম বা কেম আমরা লিখবো না, এখানে আমরা লিখবো যে ভিজিটেড বা প্রেজেন্টেড, হ্যাঁ, বা রিপোর্টেড, এই কথাগুলো আমরা লিখতে পারি। তাহলে মিসেস জারা ভিজিটেড মি উইথ দ্য কমপ্লেইনস অফ, এখানে যা যা কমপ্লেইন থাকবে সেই কমপ্লেইন গুলো আমি এখানে লিখবো, ঠিক আছে? তারপরে মিস্টার জে, মিস্টার জে প্রেজেন্টেড টু মি, মিস্টার জে প্রেজেন্টেড টু মি। ভিজিটেড লিখলে এখানে কোনো প্রিপোজিশন লেখা লাগে না, কিন্তু প্রেজেন্ট লিখে টু লিখতে হবে। প্রেজেন্টেড টু মি উইথ দ্য কমপ্লেন্স অফ, যা কমপ্লেন সেটা আমরা লিখবো। অথবা মিস্টার এক্স রিপোর্টেড মি, রিপোর্টেড লিখলেও কোনো প্রিপোজিশন লেখা লাগে না, ঠিক আছে? তাহলে কমপ্লেন গুলো আমরা এভাবে লিখবো। যদি ইনভেস্টিগেশন রিপোর্ট বা টেস্ট রিপোর্ট যদি আমাদের লিখতে হয়, তাহলে ইনভেস্টিগেশন রিপোর্টে এই আসছে সেই আসছে, এই ইনভেস্টিগেশন আসছে, তাহলে সেটা আমরা কিভাবে লিখবো? তাহলে হিজ ইনভেস্টিগেশন রিপোর্টস রিভিলড, অথবা শোড, অথবা সিগনিফাই, যে কোনো একটা আমরা লিখতে পারি যে তার পরীক্ষা রিপোর্ট, প্রথমবার পরীক্ষাগুলো দেওয়া হয়েছে, পরে ভিজিটে আমরা যখন লিখবো যে তার রিপোর্ট আসছে, রিপোর্ট গুলাতে কি কি সমস্যা আসছে সেগুলোকে আমরা লিখবো যে হিজ ইনভেস্টিগেশন রিপোর্টস রিভিলড এই ফাইন্ডিংস, বা শোড এই ফাইন্ডিংস, বা সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি শোড বা রিভিলড কি কি ছিল, ফাইন্ডিংস গুলো আমরা এখানে লিখবো। আমি বুঝাইতে পারলাম সবাইকে? বুঝছেন আপনারা? ক্লিয়ার এভরিওয়ান? জি জি স্যার। স্যার। ইয়েস। ওকে, তাহলে এইভাবে আমরা লিখবো। এরপর এখানেও সেম আচ্ছা, এখন যদি এরকম থাকে যে তার ইনভেস্টিগেশন এরকম হতে পারে, সব তো আর পজিটিভ থাকবে না, সব নর্মাল থাকবে না, কিছু পজিটিভ থাকে, কিছু নর্মাল থাকবে, কিছু অ্যাবনর্মাল, কিছু অ্যাবনর্মাল, এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে যদি মনে করেন আপনার একটা অ্যাবনর্মাল বাকি সবগুলো নর্মাল, এরকম থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো অল ইনভেস্টিগেশন রিপোর্টস রিভিল নর্মাল, অথবা ওয়্যার উইদিন নর্মাল রেঞ্জ এক্সেপ্ট, একটা ছাড়া, কোনটা ছাড়া? এক্সেপ্ট অথবা আমরা অ্যাপার্ট ফ্রম, এই দুটা ওয়ার্ড যে কোনো একটা লিখতে পারি। অ্যাকসেপ্ট অথবা লেভেল অফ সেরাম বিলিরুবিন, এটা হতে পারে, বা পজিটিভ ফাইন্ডিংস অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন অন ইসিজি, অথবা ইসিজির মধ্যে ফাইন্ডিংসটা পজিটিভ আছে, ইসিজি অ্যাবনরমাল, বাকি সব নরমাল, এরকম হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে লিখবো। কারণ এই ইনফরমেশন গুলো কেন আমরা বলতেছি, আপনারা যদি এগুলো একটু পড়ে রাখেন, মনে রাখেন, তখন লেখার সময় দেখবেন আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। আপনারা বুঝে ফেলতে পারবেন যে আমি ইনভেস্টিগেশন, এটা এরকম ইনভেস্টিগেশন আছে, এটা আমি এইভাবে লিখবো, ঠিক আছে? এটা আপনার জন্য হেল্পফুল হবে। এখন আমরা যদি, যেমন তার স্মোকিং হিস্ট্রি, অ্যালকোহল হিস্ট্রি যদি থাকে, সে সে স্মোকার হইতে পারে, অ্যালকোহল ড্রিঙ্কার হইতে পারে, একসাথে হইতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হি ইজ এ স্মোকার এন্ড ড্রিঙ্কার, অথবা হি ইজ স্মোকার এন্ড ড্রিঙ্কার। এখানে আমরা, কারণ এন্ড হচ্ছে সমজাতীয় শব্দ, একই রকম, তাহলে এখানে যদি আপনি প্রিপোজিশন ইউজ করেন, সরি আর্টিকেল, এখানে আর্টিকেল ইউজ করতে হবে। হি ইজ এ স্মোকার এ ড্রিঙ্কার, কিন্তু আপনি এরকম লিখতে পারবেন হি ইজ এ স্মোকার এন্ড ড্রিঙ্কার, এরকম হবে না, ঠিক আছে? যদি আপনি আর্টিকেল না লিখেন, দুই পাশে আর্টিকেল লেখা যাবে, তাহলে, অথবা এরকম হতে পারে হি ইজ স্মোকার এন্ড ড্রিঙ্কার, অথবা এরকম হতে পারে যে স্মোকার কিন্তু ড্রিঙ্কার না, ঠিক আছে? তাহলে হি ইজ নট স্মোকার হাউএভার সোশ্যাল ড্রিঙ্কার, যদিও সে মাঝে 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 মধ্যে ড্রিঙ্ক করে, এরকম হতে পারে। মানে যাই থাকবে কোশ্চেনে আমরা এইভাবে লিখবো। এরপর যদি ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে, এটা বডি প্যারাগ্রাফ 4 এর কথা বলছি, এগুলো সব বডি প্যারাগ্রাফ 4 এ হবে এরকম করে। তো ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? হার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ ফর ডায়াবেটিস, ডায়াবেটিস জন্য ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, রিলেটেড টু হার ফাদার, খুব ইম্পর্টেন্ট। সেন্টেন্সটা কিভাবে লেখা দেখেন, হার ফ্যামিলি হিস্ট্রি ইজ পজিটিভ ফর ডায়াবেটিস, ডায়াবেটিসের জন্য তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, মানে এটাই বলতে বোঝাইছে যে তার ফ্যামিলিতে ডায়াবেটিসের রোগী আছে। কে আছে? তার বাবা, এই যে আর ফাদার। এই কথাটাকে আমি কিন্তু আমরা সাজায় লিখলাম যে হার ফ্যামিলি হিস্ট্রি ইজ পজিটিভ ফর ডায়াবেটিস মেলাইটাস রিগার্ডিং টু হার ফাদার, তার বাবার ক্ষেত্রে তার বাবা পজিটিভ। অথবা হইতে পারে হি হ্যাজ পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ ইন কেস অফ হিজ ফাদার, শি হ্যাজ পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রঙ্কিয়াল অ্যাসমা ইন কেস অফ হার মাদার, এরকম করে লেখা লাগতে পারে।
তারপর ড্রাগ হিস্ট্রি, সে কোন কোন ওষুধ খায় সেটা আমরা কিভাবে লিখবো? আমরা এভাবে লিখতে পারি, হি ইজ অন মেট্রো অ্যান্ড সিপ্রো। একটা মানুষ হি ইজ অন, আই এম অন মেট্রো, দ্যাট মিনস আমি মেট্রো খাচ্ছি বোঝায়। সো হি ইজ অন মেট্রোনিডাজল অ্যান্ড সিপ্রো, দ্যাট মিনস সে মেট্রো এবং সিপ্রো মেডিসিন খাচ্ছে। এখানে অন বলতে সে এটা খাচ্ছে। অথবা আমরা এভাবে লিখতে পারি, হিজ কারেন্ট মেডিকেশন ইনক্লুডস সিপ্রো অ্যান্ড মেট্রো, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে। তারপরে সে যদি অ্যালার্জিক থাকে, তার কোনো কিছুতে যদি অ্যালার্জি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারো হি ইজ অ্যালার্জিক টু পেনিসিলিন। অথবা যাই থাকুক এনিথিং এলস, মেট্রোনিডাজল বা যে কোনোতে সিপ্রো আমরা এখানে লিখবো। এটুকু ক্লিয়ার সবাই, এভরিওয়ান? ইয়েস। জি স্যার। Yes. এখন এক্সামিনেশন ফাইন্ডিংস, কখনো কখনো এরকম থাকতে পারে যে এক্সামিনেশন ফাইন্ডিংস লেখা লাগতে পারে। তো এক্সামিনেশন ফাইন্ডিংস এর ক্ষেত্রে আমরা লিখবো যে হিজ এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন শোড, মানে তার, যদি আমরা প্রথমবার সে আসে তখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করেছিলাম তাকে, করে তার কিছু একটা ফাইন্ডিংস আমরা পেলাম, সেটা লিখবো আমরা। অথবা হার ফিজিক্যাল এক্সামিনেশন রিভিলড, শোড অথবা রিভিল একই কথা। ঠিক আছে, মানে ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা পেয়েছিলাম বা ফিজিক্যাল এক্সামিনেশন শো করেছিল, ফিজিক্যাল এক্সামিনেশনে পাওয়া গিয়েছিল। কি পাওয়া গিয়েছিল সেগুলো তো কোশ্চেনে থাকবে, সেটা আমরা এখানে বসাই দিব, এখানে বসাই দিব। ঠিক আছে। অথবা সব ফাইন্ডিং যদি নর্মাল থাকে সেক্ষেত্রে আমরা লিখবো হিজ অর হার ফিজিক্যাল এক্সামিনেশন ওয়াজ আনরিমার্কেবল, অথবা নর্মাল, একই কথা। আপনি আনরিমার্কেবলও লিখতে পারেন অথবা নর্মালও লিখতে পারবেন। ঠিক আছে। অথবা ফিজিক্যাল এক্সামিনেশনে যদি একটা ফাইন্ডিংস পজিটিভ থাকে বাকি সব নর্মাল থাকে, তাহলে আপনারা এটা এইভাবে লিখতে পারেন যে হিজ অর হার ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস আর আনরিমার্কেবল, অথবা এখানে আপনারা লিখতে পারেন ওয়ার নর্মাল, নর্মাল এক্সেপ্ট অথবা অ্যাপার্ট ফ্রম, ছাড়া, ব্যতিক্রম কোনটা পজিটিভ ছিল। ঠিক আছে, সেটা আপনি এখানে লিখবেন, আর বাকি সব নর্মাল। এই তো, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট ক্লাসে আপনাদেরকে আচ্ছা, ওকে, তাহলে এটাই হচ্ছে আজকের ক্লাস। আগামীকালকে আমরা হচ্ছে একটা কোশ্চেন ধরে ধরে ক্লাস করব। ঠিক আছে, এই পিডিএফ, এই রেকর্ড আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। সো আমরা কালকে ক্লাস করবো আবার। সো থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম। So.